আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাকিব ভাই। ওয়ালাইকুম সালাম। রাহান ভাই, শামসাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাকিব ভাই, অনেকদিন পর আপনার এই চ্যানেলে আসতে পেরে খুব ভালো লাগছে। শামসাদ ভাই আসসালামু আলাইকুম, আপনাকে দেখেও ভালো লাগছে। আমিও ভালো আছি। এখানে টরন্টোতে আজকে সানি ডে। প্রথমে একটু ছিল, খুব ওয়েদার খারাপ ছিল মর্নিং, আপনার 9টার পরে ঠিক হয়ে গেছে মোটামুটি, এখন অলমোস্ট সানি ডে। আমি আজকে শুনছিলাম যে কি জানি বলে আপনার ওই 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 কি বলে ওইটারে অ্যালবার্টায় নাকি আজকে +1 চলে যাবে, সকালবেলা যাওয়ার কথা ছিল। ও, এটা আসলে একটা হারিকেন হচ্ছে তো ইউএসএ, ওই হারিকেনটা মনে হয় এখনো র্যাশ আছে। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। তো দর্শক দুঃখিত, আসলে আমরা আস্তে আস্তে দেরি করে ফেললাম এবং প্রথমে একটু টেকনোলজি সমস্যার কারণে আমরা আসতে পারি নাই। তো আমাদের সাথে আছেন, উপরে দেখতে পাচ্ছেন শামসাদ ভাইকে দেখতে পাচ্ছেন। শামসাদ ভাই আমাদের চ্যানেলে আগে এসেছেন এবং উনি টরন্টো থেকে বলছেন। উনি বাংলা পাড়ার খুব কাছাকাছি থাকেন, তো সে কারণে আমরা ওনার কাছ থেকে টরন্টোর বর্তমান যে বাংলা পাড়ার হালচাল, কারণ আমাদের টার্গেট অডিয়েন্স আসলে বাংলাদেশি ইন্ডিয়ান, অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষী লোকজন, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। সাথে রায়হান ভাই আছেন, রায়হান ভাইয়ের সাথে একটু ওভারঅল ইমিগ্রেশনের বিষয় আশয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং কানাডার বর্তমান রাজনৈতিক অবস্থাগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো মনে রাখবেন, আমরা কেউই ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র কানাডার ইমিগ্রেশনের ব্যাপারে একটু খোঁজ খবর রাখি এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এই অথেন্টিক যে জিনিসগুলি আমরা জানি সেগুলি একটু জানানোর চেষ্টা করব। তো যদি একটু শামসাদ ভাই সম্বন্ধে বলি, যে শামসাদ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, উনি কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু নিয়ে, ইমিগ্রেশন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে। আপনারা পাচ্ছেন শামসাদ ভাইয়ের চ্যানেলটি শামসাদ হাব নামে। দর্শক যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। তো আমার সাথে রাহান ভাইরা তো অবশ্যই চেনেন, যে রাহান ভাই আমাদের সাথে প্রায় আসেন, সাসকাচুয়ান থেকে প্রায় আসেন এবং সাসকাচুয়ানের অন্যতম বাংলাদেশিদের একটি রায়হান ভাইয়ের কাছে ইনফরমেশন পাওয়ার জায়গা। আরো অনেকেই আছেন, কিন্তু রায়হান ভাই ফান ক্যারাভেন নামে ওনার একটি ইউটিউব চ্যানেল আছে। উনি বেসিক্যালি বিভিন্ন ফান টুকটাক জিনিস এগুলো নিয়ে ভিডিও করেন। উনি ওইভাবে ইমিগ্রেশন সংক্রান্ত কথাগুলি শুধু আমাদের চ্যানেলেই বলেন, ওনার চ্যানেল ওইভাবে বলেন না। তবে কানাডার বিভিন্ন কানাডার বিভিন্ন মুরব্বী রিলেটেড ইস্যুগুলো নিয়ে রায়হান ভাই ভিডিও করেন। তো দর্শক আবারও বলি যে আমরা কেউই ইউটিউবার না, আমরা কেউই মানে প্রফেশনাল ইউটিউবার না, আমরা কেউই ইউটিউব করে রুটি রুজি করি না, বা আমরা কেউই ইমিগ্রেশন নিয়ে রুটি রুজি করি না। এটা আমাদের, যেমন আজকে আমাদের ছুটির দিন, দুইজনেরই, অন্যরা দুইজন ফ্রি আছেন, তো সেই কারণে আমরা বসছি। তো আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে একটি অথেন্টিক ধারণা দেওয়া। তো আবারও শামসাদ ভাই এবং রায়হান ভাই, আপনাদের দুজনকে স্বাগত, এবং এই মুহূর্তে যারা দেখছেন, ভবিষ্যতে দেখছেন, তাদের স্বাগত। আজকে আমরা একটু কানাডার ইমিগ্রেশনের বিভিন্ন গতি প্রকৃতি, রাজনীতির একটি পার্ট কানাডার ইমিগ্রেশনের, সে বিষয়গুলো, কোন গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তাদের ইমিগ্রেশন পলিসি কি, এবং কানাডার কিন্তু ইমিগ্রেশন এবং রিফিউজি আলাদা একটি মন্ত্রণালয় রয়েছে, যে মন্ত্রণালয়গুলি আসলে পৃথিবীর অনেক দেশে নেই। তো অনেক দর্শকই কোশ্চেন করছেন, আমরা কোশ্চেনগুলিতে পরে যাব। আমি যদি প্রথমে একটু শামসাদ ভাইয়ের কাছ থেকে একটু মানে কন্টেম্পোরারি একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে যদি একটু জানতে চাই, যে সেটা হচ্ছে যে শামসাদ ভাই, গত বুধবার এবং বুধ এবং বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকে 2 দিন আগে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে একটা অনাস্থা আসছে, মানে এনেছে যারা কনজারভেটিভ পার্টি, এবং কনজারভেটিভ পার্টি অনাস্থা আনছে। এবং আমরা অন্যদিকে জানছি যে গত 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে কানাডার এনডিপি, অর্থাৎ জাস্টিন ট্রুডোর প্রধান যে দল, সে মানে প্রধান যে মানে জোটের দল, তারা তাদের সমর্থন উঠায় নিছে। তো সমর্থন উঠায় নেওয়ার পরেও কিন্তু সেই অনাস্থায় আসলে জাস্টিন ট্রুডো জিতে গেছে, তিনি হারেননি। এনডিপি এবং ব্লক তাদের পক্ষে ভোট দিছে, অর্থাৎ জাস্টিন ট্রুডোর পক্ষে ভোট দিছে, তার মানে জাস্টিন ট্রুডো আপাতত টিকে গেলেন। তো এই বিষয়টা নিয়ে যদি
ধন্যবাদ। NDP আসলে বুধবারে যে নন কনফিডেন্স মোশনটা এনেছে কনজারভেটিভ পার্টি, এটা নিয়ে লিবারেল পার্টি খুবই একটা শঙ্কার মধ্যে ছিল এবং অনেকে আশঙ্কা করছিল যে বুধবারই হয়তো লিবারেল পার্টির শেষ দিন বা এ সরকার পতন হবে। এ সরকার পতন হওয়া মানে আরেকটা ইলেকশন এসে যাওয়া। তো সেই ক্ষেত্রে একটা ইলেকশন কিন্তু অলরেডি আমাদের সংবিধান অনুযায়ী হবে 25শে অক্টোবর 2025। এর মধ্যে যদি আরেকটা স্ন্যাপ ইলেকশন যেটাকে বলে আশু ইলেকশন যদি হয়ে যায়, এটা আমাদের জন্য একটা বাড়তি খরচ হবে। হয়তো এই দৃষ্টিকোণ থেকে এনডিপি তাদের সিদ্ধান্তটা প্রত্যাহার করে এই কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট দেয়নি, বরং তারা লিবারেল পার্টিকে সাপোর্ট দিয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে, যেই দিন বুধবারে এই মোশন কনফিডেন্সটা হবে এবং যেটা লিবারেল এনডিপির যিনি হেড যে সিং, মিস্টার সিং যখন পার্লামেন্টে ঢুকছিলেন, দুইজন লোক ওখানে ওনাকে একটা বাজে কমেন্ট করেছে যে তারা ওই দিন কেন কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট দিবে। আমি জানি না এই ঘটনার সাথে তাদের উল্টে ঘুরে দাঁড়ানোর কোনো সংযোগ আছে কিনা, তবে বিশ্লেষকরা বলছেন কানাডায় চাচ্ছেন না এনডিপি যে একটা আশু ইলেকশন মাঝখানে হোক, এই জন্য তারা শেষ পর্যন্ত তাদের সাপোর্টটা লিবারেল পার্টিকে দিয়েছেন। 2 নাম্বার 2 হচ্ছে ব্লক কুইবেকাস, যারা আপনার কুইবেক প্রভিন্সের অন্যতম ক্ষমতাশালী দল এবং ওই এলাকার জন্য ওরা সেরা রাজনৈতিক দল। তারা কিন্তু এই একটা সেটেলমেন্টের মাঝখানে ছিল, অর্থাৎ তারা বলে না যে কাকে তারা সাপোর্ট করবে। শেষ পর্যায়ে তারা এসে কনজারভেটিভ পার্টিকে না বলে দিয়েছে যে আমরা আপনাদেরকে সরি সাপোর্ট করতে পারছি না, কারণ একটা বাই ইলেকশন হলো কয়েকদিন আগে, সেখানে লিবারেল পার্টিকে হারিয়ে এই ব্লক কুইবেকাস উইন করেছে। এখন তাদের চিন্তা করেছে যে আরেকটা ইলেকশন যদি হয়, হয়তো ওই ইলেকশনে তাদের এই প্রার্থীটা হেরে যাবে। এটা একটা। সেকেন্ড হচ্ছে তার একটা শর্ত দিয়েছে লিবারেল পার্টিকে যে আমরা আপনাদেরকে নন কনফিডেন্স মোশনে সাপোর্ট দেব একটা শর্তে, আমাদের 2টা বিল আসবে সামনে, যে 2টা বিল হচ্ছে আপনার কুইবেক প্রভিন্সের উন্নয়নের জন্য, আরো স্পেসিফিক্যালি যারা ফ্রাঙ্কোফোন, যারা ফ্রেঞ্চ ভাষায় কথাবার্তা বলে আপনারা জানেন, তাদের স্বার্থের তাদের উন্নয়নের জন্য 2টা বিল আনতেছে ওরা। সেই 2টা বিলকে গভর্নমেন্ট সাপোর্ট করতে হবে, লিবারেল পার্টি হ্যাঁ বলতে হবে। এটা যদি তারা করে তাহলে তারা ওই বুধবারের নন মোশন কনফিডেন্সে লিবারেল পার্টিকে সাপোর্ট করবে। তো এই শর্তে তারা যায়। এখন বুধবারে যদিও তারা লিবারেল পার্টিকে সাপোর্ট দিয়েছে, তারা আরেকটা হুঁশিয়ারি তাদেরকে দিয়েছে, কারণ আরেকটা শেষ নন মোশন কনফিডেন্স ক্রিসমাসের আগে দেওয়ার একটা সুযোগ আছে কনজারভেটিভ পার্টির। সেই বলছে ওরা 29শে অক্টোবরের মধ্যে যদি লিবারেল পার্টি ব্লক কুইবেকাসকে এই 2টা বিলের ব্যাপারে কোনো সাপোর্ট না করে, তাহলে তারা তাদের এই সাপোর্টটা উজ্জ্বল করবে এবং নেক্সট যে লাস্ট যেটা নন মোশন কনফিডেন্স কনজারভেটিভ পার্টি আনবে, সেখানে তারা কনজারভেটিভ পার্টিকে সাপোর্ট করবে। তো এই একটা পরিস্থিতি এখন আছে। এখন আসলে লিবারেল পার্টিকে বসতে হবে, তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তারা কিভাবে আগাবে। জি, তো ধন্যবাদ। এখন আমি আসলে আরেকটা এই বিষয়টা নিয়ে আর আগাবো না, যে সেটা হইতেছে যে তারপরে একটু জানতে চাই যে আবার ক্রিসমাসের আগে, তো আমি ধরে নিলাম ক্রিসমাসের মানে আগে যদি তার পতন হয়, যদি ডিসেম্বরে হয়, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তো ইলেকশন কোনোভাবেই সম্ভব না উইন্টারের কারণে, তাই না? সম্ভবই না। হয়তো এপ্রিলেও মোটামুটি অনেক জায়গায় ঠান্ডা থাকে বা স্নো থাকে প্রচুর পরিমাণে। মে মাসে গিয়ে তো মের আগে তো ইলেকশন হবে কিনা প্রথমত, দ্বিতীয়ত মে থেকে নেক্সট ইলেকশন হলে গিয়ে তার পরের ফলে এই 4-5 মাস, তো এই সময়টা কি হবে? তো এই বিষয়ে কি জানা আছে যে আপনার? এটা হচ্ছে যে আমাদের নেক্সট যেটা ইলেকশন একদম বাঁধা ডেট 25 অক্টোবর 2025, অর্থাৎ 25শে অক্টোবর আমাদের নেক্সট ইলেকশন হবে। এখন এই 4 মাসের জন্য বা 5 মাসের জন্য কেন আমরা আরেকটা ইলেকশন করব? এটা অযথা একটা খরচ, এটা ফেডারেল গভর্নমেন্ট খরচ, আমার খরচ, আপনার খরচ, ট্যাক্স পেয়ারদের খরচ। মানুষও চাচ্ছে না যে আরেকটা স্ন্যাপ ইলেকশন, যেটা মধ্যবর্তী একটা ইলেকশন, এটা মানুষও চাচ্ছে না আসলে। সেটাই, মানে যেটা হচ্ছে যে এনডিপির এই সমর্থন, যে এটা আসলে জনগণের কথা চিন্তা করে যে আমরা একটা বাই ইলেকশন অলরেডি অ্যাফোর্ড করার মতো ছিল না, আমরা বাই ইলেকশন একটা অ্যাফোর্ড করছি। কানাডিয়ান জনগণের জন্য এটা একটা প্রেশার যদি আরেকটা বাই ইলেকশন করতে হয়, কারণ আপনি যদি এখন অনাস্থা দেখায় তাহলে জাস্টিন ট্রুডো নেমে গেলে ইলেকশন বাধ্য, সংবিধানের রক্ষার জন্য আপনাকে অক্টোবর ইলেকশন করতে হবে, 2 মাস হোক 4 মাস হোক, এটা আপনার ব্ল্যাঙ্ক রাখা তো সম্ভব না। তো সেই জন্যই বোধহয় জাস্টিন ট্রুডোকে ওরা রাখতে চাইবে।
আর তিনটা কারণ এনেছে এই আপনার কনজারভেটিভ পার্টি। একটা হচ্ছে ফুড কস্ট বেড়ে গেছে, সেকেন্ড হচ্ছে হাউজিং কস্ট বেড়ে গেছে, থার্ড হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এই তিনটা কজের মধ্যে প্রথম দুইটাতে কিন্তু লিবারেল অলরেডি জিতে গেছে। তার মানে হচ্ছে আমাদের এখন রিসেশন নাই, আপনার হাউজিং কস্ট কমে গেছে, খাদ্যের দাম কমে গেছে ডিউ টু আপনার ব্যাংক অফ ইন্টারেস্ট কমে গেছে। গত দুইবার তিনটার মধ্যে ধরে ব্যাংক ইন্টারেস্ট বাড়তেছে না। তো লিবারেল পার্টি কিন্তু বারবার এটাই আনতেছে সামনে, যে তোমরা দেখো তোমরা যে ইস্যুগুলো সামনে আনছো, আমরা কিন্তু অলরেডি ব্যাংক ইন্টারেস্ট গুলো গত কয়েকটা বাড়ছে না, যে কারণে বাড়ি ভাড়া বাড়ছে, বাড়ির দাম বাড়ছে না, কানাডা এখন স্টেবল আছে। তো লিবারেল পার্টির কথা হচ্ছে যে আমরা তো মার্কেটটা স্টেবিলাইজ করছি, তাহলে তোমরা কেন সংসদে এরকম নন কনফিডেন্স মোশন আনছো? জি, তো ধন্যবাদ। এবার আমরা একটু খুব দ্রুত কিছু কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছি। হাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার কি কোনো এজেন্সি আছে সেখানে যোগাযোগ করতে পারি? না, আমাদের আমাদের তিনজনেরই কোনো এজেন্সি নাই। এইগুলি ইমিগ্রেশন আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষকে ইনফরমেশন দেওয়া। আমাদের নামে অনেক ফেসবুক অ্যাকাউন্ট ভুয়া হয়, সেগুলি আমরা না। আমরা ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কাজ করি না, মাথায় রাখবেন। এই বিষয়ে আর গেলাম না। আসসালামু আলাইকুম ভাই, আমি সিলেট থেকে দেখছি। আমার একটা কোশ্চেন ছিল, আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমরা ফ্যামিলি ভিসা নিয়ে কিভাবে কানাডায় আসতে পারি, বা বিজনেস ভিসা দিয়ে কোনো সুযোগ আছে কিনা? ফ্যামিলি ভিসা আসলে কিছু নাই, সেটা হচ্ছে যে বিজনেস ইমিগ্রেশন আছে। আর আপনাদের যদি ফ্যামিলি মেম্বার 3 জন থাকে, আপনাদের সাসকাচুয়ানে যদি কোনো রিলেটিভ থাকে, তাহলে সাসকাচুয়ান প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম সেটা দেখতে পারেন। তারপর শেষে এক্সপ্রেসেন্টই দেখতে পারেন যদি বয়স কম থাকে। এই বিষয়টা নিয়ে কি একটু বলবেন? মানে অনেক বড় কোশ্চেন, রাহান ভাই একটু যাইতাম। ধন্যবাদ সাকিব ভাই। আসলে ফ্যামিলি ভিসা মানে ওটাই জন্য প্রথমে আসলে আমরা খুব মানে জনপ্রিয় দিকগুলো, যেমন সাসকাচুয়ান নমিনি প্রোগ্রাম, ওগুলোতে চেষ্টা করা দরকার। সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি আপনার কোনো রিলেটিভ বা কেউ যদি থাকে, সেক্ষেত্রে আপনি সাসকাচুয়ান নমিনি প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটাই আমি আসলে জোর দিব, এটা দেখার জন্য আপনার আদার্স কোয়ালিফিকেশনগুলো যদি ম্যাচ করে, আপনি একটু ডিটেইল ইনফরমেশন যদি আপনার কানাডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে যেটা আছে, সেখানে রিকোয়ারমেন্টগুলো, এলিজিবিলিটি সবগুলোই আছে। তো আমি আসলে অন্যগুলিতে এই মুহূর্তে অনেকগুলো বাধ্যবাধকতা আছে যে একটু কঠিনও, যেটা আমি বলবো সাসকাচুয়ান নমিনি প্রোগ্রাম যদি সাসকাচুয়ানে কেউ থাকে, পিআর যেটা বলে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, ওইটাই যদি অ্যাপ্লাই করা যায়, আমার মনে হয় ওটাই আসলে মানে ওয়াইজ। এবং জি, তো ধন্যবাদ। এবার আমি একটু এই কোশ্চেনটা একটু যাচ্ছি, যে সেটা হচ্ছে যে মিডল ক্লাস পরিবারের পক্ষে 30 লাখ টাকা দিয়ে 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসা পসিবল কিনা? জমি বিক্রির টাকা কিভাবে দেখাতে হয়? দলিল তো হয় বাংলায়, ট্যাক্স কম দেওয়ার জন্য জমির প্রকৃত মূল্য পসিবল কিনা? আমি একটু যদি শামসাদ ভাইয়ের কাছে বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, এখন আপনি কিভাবে টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে এটা ওরা এত যাচাই করবে না। অর্থাৎ ব্যাংক থেকে যে আপনার ডকুমেন্টসটা দিবে, আপনার মোট ডিপোজিট কত আছে, টাকা কত আছে, এটাই ওরা দেখবে। এখন কিভাবে টাকাটা আপনি আনলেন সেটা আপনার বিষয়। তো বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলো ওরা জানেও না, এগুলোর সম্বন্ধে ওদের আগ্রহ নাই। অর্থাৎ লাস্টে আপনি যে টাকাটা শো করছেন ব্যাংকে যেটা আছে আপনার, ওইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এখন 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে এটা এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না। গভর্নমেন্ট, কানাডার গভর্নমেন্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কিছু চেঞ্জ করেছে, যেটার সাথে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের একটা সম্পর্ক আছে, তাছাড়া স্পাউজেরও আসার একটা ব্যাপার আছে। এইগুলো চেঞ্জের কারণে কিন্তু এই মাস্টার্স আর গ্রাজুয়েটের একটা বিষয় এসছে কিছুদিন আগে, কয়েকটা চেঞ্জ ওরা করেছে। তো এখানে টাকাটার কোনো বিষয় না। টাকাটা হচ্ছে আপনার 30 লাখ টাকা কেন লাগবে আমি জানি না। আপনি এখানে যে এডমিশন ফি আছে সেই ফি দিয়ে আসবেন, আর টিউশন ফি। তো টিউশন ফিটা অনেক টাকা, সেটা আপনার ইনস্টিটিউশন অনুপাতে এক এক কলেজে, এক এক ইউনিভার্সিটি এক এক রকম, সেটা আপনি সার্চ করে দেখবেন। না, ওটা ছাড়া আমি একটা সাপ্লিমেন্টারি শামসাদ ভাইকে জিজ্ঞেস করি, ওটা ব্যাংক সলভেন্সি দেখাইতে হয় না? ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি টাকাটা কিভাবে আনলেন সেটা তো আর ব্যাংকে রিফ্লেক্ট করবে না। হ্যাঁ, ওখানে রিফ্লেক্ট করবে না।
না এখানে তো বোধহয় অবশ্যই আপনার যে ট্যাক্সের বিষয় আশয় আছে, বাংলাদেশের যে ট্যাক্সের বিষয়গুলি সেগুলিও দেখাইতে হবে। তো সেটা আসলে যারা একজন আরসিআইসি কনসালটেন্ট আছে তাদের সাথে কথা বলে আসবেন। আর 2 নাম্বার যেটা একটু বলে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এখন আপনার মানে এই লিটন আলী আপনাকে বলছে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এখন আসলে বেশ একটু ঝামেলা আছে। অর্থাৎ এই আপনার তো শুধু পড়তে আসলে হবে না, পড়তে আসার পরে ওয়ার্ক পারমিট পাইতে হবে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে পিআর এর জন্য এলিজেবল হতে হবে। তো এখন পিআর এর জন্য এলিজেবল কিন্তু গণহারে হচ্ছে না, গণহারে হচ্ছে না। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা একটু খেয়াল রেখে তারপরে মানে একটু চিন্তা ভাবনা করবেন আর কি। আমার ছেলে সেপ্টেম্বরে পিটিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছে, 90-তে 90 পাইছে। কানাডায় পিআর এর জন্য আবেদন করবে, সরাসরি পিআর এর জন্য কিভাবে আবেদন করবে? রায়হান ভাই কিছু বলবেন? হইতে পারে এক্সপ্রেস এন্ট্রি হইতে পারে। ওকে, তো এখন আর পিইটি দিয়ে কি আসলে সেটাই আমার একটু জানার অভাব আছে। পিটি দিয়ে এটা আমি আসলে অ্যাকচুয়ালি আমি কনফিডেন্টলি বলতে পারবো না এই বিষয়টা। আমি পিটিএ দিয়ে শামসাদ ভাই কিংবা আপনারা যদি বলেন বেটার হয়। কানাডায় যে অ্যাকসেপ্টেড যেটা আছে সেটা ব্রিটিশ কাউন্সিল অথবা আইটিএস, হ্যাঁ সিএলবি, যেটা সিএলবির। আচ্ছা আমি একটু বলে দিই যে সেটা হইতেছে যে আমার যতদূর মনে পড়ে যে এক সময় কোভিড এর সময় ডুইলিঙ্গোটা ওরা অ্যালাউ করতো বিভিন্ন ইসে ইউনিভার্সিটিতে। এখন আমি জানি না আপনার পিটিটা কি ইউনিভার্সিটি অ্যালাউ করে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পিআর এর জন্য যে ইংরেজি দক্ষতা দেখাইতে হয় সেটা হয় আইএলটিএস অথবা সিএলবি, তাই তো? সিএলবি, এই সিএলবি আর আইএলটিএস একই ধরনের। এই দুইটা দেখাইতে হয়, কিন্তু পিটিই দিয়া যে পিআর হয় এই বিষয়টা আমার জানা নাই, হয়তো থাকতে পারে। আপনি আরেকটু ঘাটাঘাটি করেন বা কোনো একজন ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নিন। আমাদের এটা আসলে জানার, আমি জানি না, আপনারা দুজন তো জানেন না তাই না? না আমারও জানা নেই যে পিটিএ কোনো টার্ম আছে কিনা এখানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আমার জানা নাই ভাই। মঈনুদ্দিন ভাই আপনি একটু অন্য কোনো অভিজ্ঞ, আমাদের যে অভিজ্ঞ যারা আছে তাদের একটু সাহায্য নিন, এটা আমাদের জানা নেই। বিশ্বজিৎ দাদা, জি সাকিব ভাই অনেক অনেক ভালোবাসা। তারপর শেষে হচ্ছে আমি কানাডায় বলেন পারমিট সম্ভবত লিখেছেন, ওয়ার্ক পারমিট যেতে চাই, ওয়ার্কার্স পারমিটে যেতে চাই। এই ধরনের কি কিছু আছে রায়হান ভাই বা কিছু একটা? আসলে আসলে না এই মুহূর্তে কি কখনোই ছিল না, এটাকে অন্যভাবে এটা চালানো হয়েছে। তো ওরকম তো ওয়ার্ক পারমিট আসলে সত্য কথা যে এটা অনেক কঠিন। আপনি বাংলাদেশ থেকে যদি থেকে থাকেন, বাংলাদেশ থেকে এখানে এখন আগে যা কিছু কিছু হইতো রেয়ার, এখন অনেক 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 বেশি টাফ হয়ে গেছে। এখন যেহেতু ইমিগ্রেশন পুরো লাস্ট ফিউ ইয়ার্স এর পলিসির কারণে ওরা খুব মানে রিকনস্ট্রাকশন করতেছে ইমিগ্রেশন পলিসিকে বা কানাডার। সো এখানে অনেকগুলো রেস্ট্রিকশন, অনেক যেমন ওয়ার্ক পারমিটের বিষয়গুলো এখন তো কিছুদিন আগে ছিল যে ভিজিট ভিসা এসে কেউ ওয়ার্ক পারমিটে তার ভিসাটা কনভার্ট করতে পারবে, এখন এটা করা যাবেই না নো ম্যাটার হোয়াট। এখন এটা স্টপ করে দিচ্ছে, এখন আর করা যাবে না। আর এখন বাংলাদেশ থেকে কেউ বাংলাদেশ না বাইরের দেশ থেকে কেউ ওয়ার্ক পারমিটে আসবে এটা এখন আমার মনে হয় না সেটা এনকারেজ করা হচ্ছে ওরা। তো এখন আপনার যদি কানাডায় আসতে হয় এই ওয়ার্ক পারমিট ভিসা টিসা এগুলি না দেখে এখানে প্রপার লিগ্যাল ওয়েতে যখন ওই যে যেগুলো পার্মানেন্ট রেসিডেন্সির পিআর এর ব্যবস্থা আছে ওগুলিতে আসলে প্রসেস স্টার্ট করা উচিত। জি, তো ধন্যবাদ। আসলে এখন কানাডা আর আগের মতো নাই, কানাডার আগের মতো নাই। অতএব একটু মাথায় রাখবেন আসলে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবেন কানাডার মধ্যে 5 লক্ষ স্টুডেন্ট হয়তো মানে আল্লাহ না করুক হবে না, একটা ডিপোর্ট হওয়ার কিন্তু রিস্কে আছে, তাই না? আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট সকালবেলা মেল বক্স, আমরাও মেল বক্স আল্লাহ আল্লাহ করতে করতে খুঁজি কারণ পার্কিং কোনো বা কোনো স্পিডিং টিকিট আসে কিনা। তো ওই ওরা মানে আল্লাহ আল্লাহ করতে করতে মেল বক্সটা খোলে যে কোনো ডিপোর্টেশন অর্ডার আসলো কিনা আসলে।
তো এই বিষয়গুলা একটু মাথায় রাখবেন। এখন আর কিন্তু কানাডা আর আগের মতো নাই। তো অনেক চেঞ্জ আছে। গোলাম সারোয়ার ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন কি অ্যাসাইলাম করা যায়? শামসাদ ভাই বলেন, অ্যাসাইলামের স্বর্গে থাকেন। অ্যাসাইলাম তো সব সময়ের জন্য প্রযোজ্য। কানাডা সেই শুরু থেকে অনেক বছর আগে থেকে অ্যাসাইলামের জন্য তারা ওয়েলকাম করে, তবে সেটা খাঁটি সুদানের লোক, তারপরে ইউক্রেনের লোক, নর্থ কোরিয়া বা এই ধরনের যে সমস্ত দেশ সবসময় যুদ্ধ বিগ্রহ চলছে, তাদের জন্য কানাডার দরজা সবসময় খোলা, স্পেসিফিকলি আপনার এই অ্যাসাইলামের জন্য। আপনারা কানাডার মেইন ওয়েবসাইটে যদি ঢুকেন, তাহলে ওখানে দেখবেন কয়েকটা দেশের নাম। কেন? ওই দেশগুলোর জন্য অ্যাসাইলামের জন্য কানাডা একদম বসে আছে। এবং অনেক ইউক্রেনের লোককে তো একটা সময়সীমা দিতেছে বারবার, এই তারিখ ক্লাস ডেট, এই তারিখ ক্লাস ডেট, এই তারিখের মধ্যে তোমরা আসো, তোমরা অ্যাসাইলাম করো, বারবার বলতেছে। আর অন্যান্য ক্ষেত্রে যাদেরকে ওরা ডাকতেছে না, সেখান থেকে হয়তো বেশি আসতেছে। অ্যাসাইলাম যখন তখন করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনার গ্রাউন্ডটা কি, কোন বেসিসে আপনি অ্যাসাইলাম ক্লেমটা করবেন সেটা দেখতে হবে। এখন এটার উত্তর হচ্ছে ইয়েস, কিন্তু আপনি on what basis you are claiming asylum সেটাও দেখতে হবে। সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট। জি, অ্যাসাইলামের দরজা খোলা কানাডার জন্য। কানাডার যত মানুষ আছে তার মানে অধিকাংশই এখন বা তার পূর্বপুরুষরা এখানে একরকমের অ্যাসাইলামের মতো কইরাই আসছে। তো অতএব অ্যাসাইলামের দরজা খোলা, কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনি অ্যাসাইলামের জন্য যোগ্য কিনা। রাহান ভাইয়ের কাছে যাচ্ছে এই কোশ্চেনটা। হ্যাঁ, এটা ঠিক। রতন দেবাশিস, হ্যাঁ, এখন শুধু ভিজিট ভিসায় আসাই না, এখন অনেক ক্ষেত্রে আপনার ওই যে বললো সাকিব ভাই বললো যে স্টুডেন্ট ভিসায় যারা আছে তারা তো লিগেলি আছে, কিন্তু যারা স্টুডেন্ট এখানে বাংলাদেশ থেকে আসে, তাদের ম্যাক্সিমাম ওদের নেক্সট টার্গেট থেকে ওয়ার্ক পারমিট থেকে পিআর নেয়ার। তো সেটা অনেক টাফ হয়ে গেছে এখন। ভিজিট ভিসা থেকে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন আর কেউ ভিজিট ভিসায় এসে এখানে মানে ওয়ার্ক পারমিট কনভার্ট করা যাবে না, এটা ঠিক, এখন বন্ধ। এক্ষেত্রে একটু সাপ্লিমেন্ট করি। গত সপ্তাহে গ্লোবাল নিউজ যেটা রিপোর্ট করলো, 13,000 অ্যাসাইলাম স্টুডেন্টরা এবছর করেছে। এটা কিন্তু কোনো ডাটা কানাডার ছিল না, আগে স্ট্যাটিস্টিক্স ছিল না। কেন হইলো ডাটাটা? কারণ ওরা বের করেছে যে অনেক স্টুডেন্ট এখন এখানে আছে। সাকিব ভাই যেটা বললো, 5 লাখের মতো ডিপোর্টেশন একটা আশঙ্কা, কারণ 8 লাখের উপরে অলরেডি স্টুডেন্ট আছে এখানে। তো এই সমস্ত বিষয়গুলো অ্যালার্মিং হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে এখন তারা এসে যে অ্যাসাইলাম ক্লেম করেছে, এটা কানাডাও জানতো না। এত সংখ্যক স্টুডেন্ট, 13,000 শুধুমাত্র 2024-এ। 2018 থেকে সেটা শুরু, তারা ট্রেস আউটই করতে পারে নাই, কারণ কখনো তারা এগুলো কল্পনা করে না যে স্টুডেন্ট ভিসায় এসে সে অ্যাসাইলাম প্লেস নিয়ে এখানে পিয়ার হয়েছে, এটাও বের করতে পারে নাই। এখন হয়তো এগুলা ওরা ঘাটাঘাটি শুরু করেছে, মিডিয়াগুলা, নিউজ মিডিয়া এই সমস্ত নিউজগুলা করার কারণে। বাট স্টুডেন্ট ভিসা তো কন্টিনিউ হবে, স্টুডেন্ট ভিসা ওরা ভিসা অ্যাপ্রুভ করতেই থাকবে। কিন্তু প্রবলেম হবে আমরা যারা আসলে স্টুডেন্ট ভিসায় ম্যাক্সিমামই, সত্য কথা বলতে, যারা আসে নেক্সট টার্গেট থেকে এই দেশে সেটেল হওয়া, রাইট, মোস্টলি। তো এটাই একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং গত রোববারে মার্ক মিলার একটা ব্লগ অনুষ্ঠানে, কোন একটা টিভির একটা নিয়মিত ব্লগিং এ, সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে। সে বলছে যে দে কাম হিয়ার অন স্টুডেন্ট ভিসা, বাট অ্যাসাইলামকে তারা ব্যাকডোর হিসেবে ইউজ করছে। হ্যাঁ, এভাবে সে বলেছে। এবং তারা বলছে তারা প্রিভেন্টিভ কিছু মেজার নেবে, তবে সে কোনো স্পেসিফিক বলে নাই কি করবে তারা। তো এখন যারা অ্যাসাইলাম করে অলরেডি পিআর হয়ে গেছে, এই সমস্ত স্টুডেন্ট, এখন তাদেরকে যদি তাদের কোনো এরকম আবার উজ্জ্বল করে বা রিভোক করে, তাহলে সেটা কিন্তু একটা বিষয় আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি এই কোশ্চেনটা সূত্র ধরে আমি একটু আচ্ছা আরেকটু নিয়ে নিই, তারপর শেষে আবার না, এই কোশ্চেনটা আমি খেয়ে হারায় ফেলবো, এটা নিয়ে একটু বলি। যে সেটা হলো যে রাহান, আমিও একটা ভিডিও করছি, যে সেটা হচ্ছে যে 600% স্টুডেন্টদের 600 গুণ স্টুডেন্টদের মধ্যে অ্যাসাইলাম প্রবণতাটা বাড়ছে আর কি। হ্যাঁ, 600 গুণ, এটা কিন্তু মানে জোকস না। যেটা রাহান ভাই বললো যে এটা, শামসাদ ভাই বললো যে যেটা কল্পনারও বাইরে, আসলে তো কল্পনারও বাইরে। তো এইবার আসেন শামসাদ ভাই, যে আমি লিখে আসলাম যে আমি ফিরা যাব, ওকে ভালো কথা,
কিন্তু আজ থেকে এই এখন পর্যন্ত যারা কানাডায় পিআর হয়েছে এদের তো অনেকেরই তো স্টুডেন্টদের মধ্যে থেকেই হয়েছে, তাই না? অনেকে স্টুডেন্টের মধ্যে থেকে হয়েছে এবং তারা এখানে পড়তে আসছে, তারা এখন এটা করতেছে। এখন তুমি এত লক্ষ লক্ষ ভিসা দিলা, তারপরে বলো যে তুমি বাড়ি চলে যাও, তো অবশ্যই সে আসার সময় লিখে আসছে সে কানাডায় থাকবে না, কিন্তু এটা তো একটা ট্রেডিশন কানাডার, যে আইসা তারপরে কানাডাতে থাইকা যাইতেছে। তো এই ট্রেডিশনটা তুমি ভাইয়া তুমি এই যে এই লক্ষ লক্ষ লোকরে ডিপোর্ট করতেছো, তারা এতদিন ট্যাক্স দিয়া গেছে, এইখানে গভর্নমেন্টের নৈতিকতার আইনগত প্রশ্ন করতেছি না, নৈতিকতাটা কতটুকু? তার কাছ থেকে এত ট্যাক্স নিলা, বাংলাদেশ প্রায় $1.5-2 লাখ সে খরচ করলো এই দেশে আইসা, তো এটা কি কোনো মেক সেন্স করে? আমি একটু রাহান ভাইয়ের কাছে জানতে চাই। না, অবশ্যই আমি তো আরেকটা জিনিস রাহান ভাই একটু বলি, যে সেটা হইতেছে যে আপনি খুঁজে দেখেন, আপনি যদি মনে করেন র্যান্ডম যদি স্যাম্পলিং করেন যে কেন তারা অ্যাসাইলাম করতেছে, হ্যাঁ, কেন তারা অ্যাসাইলাম করতেছে, তাদের কোনো পিআর এর পলিসি নাই, তারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে পারতেছে না, তারা এক্সপ্রেস এন্ট্রিতে ক্যানাডিয়ান ক্লাসে পারতেছে না, তাহলে তারা করবেটা কি? জি রাহান ভাই বলেন। আমি না অবশ্যই ফ্রাস্ট্রেটিং, এবং সবচেয়ে বড় কথা কি ওদের একটা বিশাল মানে কি বলবো ইনকামের ওয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসা কানাডার মধ্যে। টু বি অনেস্ট, ওরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ করে এমনি তো না, ওরা প্রচুর টাকা নিয়ে আসে, টিউশন ফি, সেশন ফি সবকিছুতে মিলে। ইভেনচুয়ালি ওরা, আমার মনে হয় না যে ওরাও জানে the motto of students are coming there, most of them not going back. তো আপনি একটা জিনিস চিন্তা করবেন, ওদের লাস্ট ফিউ ইয়ার্স ইমিগ্রেশন আমি বলবো মেস আপের কারণে এই প্রেশার গুলো এসে পড়ছে, যেটা স্টুডেন্টদেরকে নিয়ে কোনো এই যে আপনি বললেন একজন স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পরে পিআর করার কোনো ইজিয়েস্ট ওয়ে নাই, মানে তো মানুষগুলি কোথায় যাবে? অলরেডি কত টাকা খরচ করে ফেলছে, আপনি বললেন ট্যাক্স দিছে অলরেডি, ওরা বিগ অ্যামাউন্ট টাকা অলরেডি এখানে বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকে নিয়ে আসছে। তো ফাইনালি একটা মানুষ যখন 4-5 বছর এখানে লেখাপড়া করলো, ট্যাক্স দিল, সে কোনো পিআর এর ওয়ে খুঁজে পাচ্ছে না। সো তাদের যারা যে মানুষগুলো এই দেশে লেখাপড়া করছে, আমরা ওদেরকে স্কিল ধরে নিতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ ওরা এখানের কমিউনিকেশন স্কিল ওদের নিশ্চয়ই ডেভেলপ করছে, এখানে লেখাপড়া করছে, ওদের একটা ইজিয়েস্ট ওয়ে থাকা দরকার যেটাতে তারা পার্মানেন্ট সেটেলড হইতে পারে এখানে। যখন স্টুডেন্টরা লাস্ট পর্যায়ে এসে এগুলি না দেখে, তাদের আসলে পথই থাকে না। সো আমি কি বলবো, আমার যেটা মনে হয় পার্সোনালি, যে ইমিগ্রেশন নিয়ে যে ভিজিট ভিসা, আপনার রিফিউজি, এইসব ভিসা নিয়ে এতটা ম্যাচড আপ হয়ে করে ফেলছে কানাডা লাস্ট ফিউ ইয়ার্স, যার কারণে ওরা অন্য দিক থেকে এগুলো ব্যালেন্স করতে চাচ্ছে। শামসাদ ভাই কিছু বলবেন এই নিয়ে দ্রুত? না, ওইটাই আর কি, যে এখন এই গভর্নমেন্টও রিয়েলাইজ করতেছে, এবং কিছুদিন আগেও কানাডার অনেক ইনস্টিটিউশন তারা বলছে তারা এবছর অনেক ছাত্র পায় নাই, কারণ এই কমপ্লেক্স করার কারণে, খুব হার্ড করার কারণে অনেক ছাত্র আগ্রহ হারাই ফেলতেছে। কারণ শিক্ষা তো বাণিজ্য, আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমেরিকা, কানাডা অনেক টাকা ইনকাম করে এডুকেশন খাতে, সেরকম ইউরোপও। এখন যদি কোন একটা দেশ বন্ধ করে আরেকটা দেশ তো তার দরজা খুলে যাবে, তাই না? তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা সেই দেশে চলে যাবে, তখন কানাডাও নিশ্চয়ই চাইবে না হারাতে। এগুলো নিয়ে গভর্নমেন্ট একটু ইয়েতে আছে, প্রেশারের মধ্যে আছে বিভিন্ন কেউ। আবার এই এত সংখ্যক ছাত্রের, কারণ মানবাধিকারটা কানাডা সবসময় অগ্রাধিকার দেয়। এট দ্য এন্ড অফ দ্য ডে যত কিছুই হোক, সবশেষে তারা দেখে যে একটা স্টুডেন্ট যখন সবকিছু এখানে ইনভেস্ট করে সে দেশে থেকে চলে যেতে হবে, এটা ওই স্টুডেন্টদের জন্য যেরকম একটু না মেনে নেওয়ার বিষয়, কানাডাও সেটাকে কিন্তু একেবারে উড়িয়ে দিবে না, কানাডাও সেটাকে দেখবে মানবতার দৃষ্টিকোণ থেকে দেখবে অবশ্যই। জি, তো ধন্যবাদ। আসলে আমরা আরেকটু আগাই তাহলে। এবার পিআর এর জন্য গণহারে এলিজেবল হচ্ছে না, যদি একটু বিষয়টা বলতেন, এই ধরনের জব কতদিন করলে এলিজেবল হয়? আসলে ভাই আপনার আসলে বিষয়গুলো একটু জানতে হবে। একবারে খুব যদি সংক্ষেপে বলি, পিআর এর জন্য এলিজেবল হচ্ছে না, কানাডা স্টুডেন্ট আসছে 10 লাখ, কানাডার পিআর এর ক্যাপ হচ্ছে গিয়ে মাত্র 3.5 লাখ থেকে 4 লাখ। এর মধ্যে 3.5 লাখ 4 লাখের মধ্যে কানাডা ইউক্রেন থেকে নিয়ে আসছে, প্রচুর পরিমাণে রিফিউজি আসছে কানাডাতে, বাবা মার ভিসা আসছে, বাবা মা মানে সন্তানদেরকে নিয়ে আসছে, তো এই কারণে হচ্ছে না। আরো বিষয়গুলো আর একটু জানতে হবে, একটু দয়া করে খোঁজ খবর নিয়ে ESPTE অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, আমাদের হয়তো জানা ছিল না,
যদি অ্যাকসেপ্ট করে দর্শক তাহলে একটু অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। জাহিদুল ভাই জানিয়েছেন যে অ্যাকসেপ্ট করে, তো তারপরে বলছি যে যারা জানতে চান তারা একটু ওয়েবসাইট দেখে নেবেন, গভর্নমেন্টের ওয়েবসাইট। আমি সেই ওয়েবসাইটটা দেখবেন, আমরা জানি না আর কি। তারপর শেষে হচ্ছে যে আমি ভিজিট ভিসা আবেদন করেছি, আলহামদুলিল্লাহ ভিজিট ভিসা আবেদন করছেন, ভিজিট ভিসা আবেদন করে তারপর শেষে আসেন, দেখা যান। এটা কানাডার ইকোনমির জন্য ভালো হবে এবং নতুন একটি নর্থের দেশ দেখলেন আটলান্টিক পার হয়ে, আপনাকে স্বাগত। তারপর শেষ হচ্ছে ইনভাইটেশন লেটার কি একসাথে স্বামী স্ত্রী দুজনেই দিতে পারে কিনা, বুঝতে পারি নাই। যেমন আমি কাউকে যদি ইনভাইটেশন লেটার আমি দে, এটা কি বুঝতে পারছেন কোশ্চেনটা? আমার যেটা মনে হচ্ছে যে ভিজিট ভিসার জন্য বলতেছে যে ধরেন আমি হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড দিল বা বউ দিল শালীর জন্য, আমি দিলাম ভাইয়ের জন্য, এরকম একটা বিষয় আর কি। না, আবার আছে যে আপনাদের মনে করেন আপনি আপনার ফ্যামিলি থেকে কাউকে আপনার রিলেটিভকে আপনি ইনভিটেশন লেটার দিবেন, সেক্ষেত্রে নট নেসেসারিলি যে দুইজনের ইনফরমেশন ওই ইনভিটেশন লেটারে থাকতে হবে, শুধুমাত্র হাজবেন্ডের শুধুমাত্র ওয়াইফের দিয়েও ইনভিটেশন লেটারটা পাঠানো যায়। আমি মনে করেন আমার মা এবং ভাই যদি একসাথে আসতে চায়, আমি দুজনের জন্য কি আলাদা দুইটা ইনভাইটেশন লেটার দিব না একটা দিব? একটা দিবেন, একটা ওখানে না ওটা বলতেছি না। মনে করেন আপনিও এলিজিবল ইনভিটেশন লেটার দেওয়ার জন্য, আপনার ওয়াইফও এলিজিবল, এখন কে দিবে ইনভিটেশন লেটারটা? বা আপনি যখন যদি আমার মা আসে তাহলে আমি দিব, যদি আমার শাশুড়ি আসে তাহলে আমার ওয়াইফ দিবে। বিষয়টা আপনার শাশুড়ি আসলে আপনিও দিতে পারবেন। না, কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কার্ডটা হয় তার মেটটা হবে নিশ্চয়ই, অবশ্যই, হ্যাঁ, তাই না? আচ্ছা, এইবার এই জায়গাটা একটু আসেন। স্টুডেন্ট ভিসায় কানাডার ভ্যানকুভারে আছে পারা স্টপ রেখে আচ্ছা এলামাই করতে চাচ্ছে, আচ্ছা পড়া বন্ধ করে দিয়ে আর কি স্টাডি বন্ধ করে দিয়ে এলামাই করতে চাচ্ছে, এটা কি কোন সমস্যা হবে জানতে চাই। এলএমআই এর মেয়াদগুলি এখন 6 মাস, 1 নাম্বার। 2 নাম্বার হইতেছে বারবার এলএমআই অ্যাপ্রুভড, আপনার 6 মাস পর ফিরে যেতে হবে। 6 মাস এলএমআই এর মেয়াদ থাকা অবস্থাতেই আপনার পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলেন, আপনার এলএমআই এর মেয়াদ শেষ হয়ে গেল, আবার এলএমআই নিতে হবে। এবং এলএমআই মানেই কিন্তু একটা বাণিজ্য, তাই না? তো বারবার 6 মাস পর পর এই বাণিজ্যের জন্য গিয়া লাইফটা এত কঠিন কেন করবেন? শামসাদ ভাই যদি বলতেন, তারপরে রাহান ভাইয়ের কাছেও ঠিক এই কোশ্চেনটাই আসবে। না, পড়া স্টপ করা বলতে উনি যদি মনে করেন 2 বছরের কোনো কোর্স থাকে, একটা রিজনেবল রিজন থাকতে হবে যে কেন উনি স্টপ করতে চাচ্ছে বা সেটার। আর এলএমআই তো ডিফারেন্ট জিনিস, উনি যদি কাজ করে এখানে থেকে যেতে চাচ্ছেন তাহলে সেটা উনি করতে পারে। আর এলএমআই হচ্ছে, এলএমআই এর টাকাটা তো আপনার এমপ্লয়ারে দিবে টাকাটা, যে টাকাটা $1000 এমপ্লয় এলএমআই এর জন্য লাগে সেটা। তো এটা একটা খুব কমপ্লেক্স ইস্যু আর কি। আমি শামসাদ ভাই তো একটু বাইবুক বললো এটা এলএমআই দিবে, ওনার যে মানে টোনটা আমি যেটা বুঝতে পারছি যে ওই জন্য এলএমআই কিনে থেকে পড়ালেখা বাদ দিয়ে এলএমআই কিনে পার্মানেন্টলি সেটেল হইতে যাচ্ছে। তো আমার এই ক্ষেত্রে হবে যে আপনি স্টুডেন্ট ভিসা যদি স্টাডি যদি ক্যারি করা যায়, প্লিজ ডু দ্যাট। আপনি ওইটা একটা পসিবিলিটি থাকবে ইন ফিউচার, বাট আপনি এলএমআইতে গেলে পুরো একটা ওই যে সাকিব ভাই বললো পুরো একটা জালের মধ্যে পড়ে যাবেন। আপনি ডেফিনেটলি এলএমআই টাকা দিয়ে কিনবেন, এবং এই এলএমআই কিন্তু আপনার পার্মানেন্ট সলিউশন না, আপনার পার্মানেন্ট সলিউশন হচ্ছে পিআর। সো ওই এলএমআই থেকে আপনি আসলে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন কিনা সেটা একটা বিশাল চ্যালেঞ্জে পড়ে যাবেন, কারণ আমরা জানি না কি এলএমআই কে অ্যাপ্রুভ করবে কিনা, এটা পিআর এর জন্য এলিজিবল এসআইএনপি অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, অথবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা। এটা অনেক আপনাকে হয়তো শর্টকাটের জন্য আপাতত এটা এলএমআইতে চলে যাচ্ছে, আপনি কিছুদিন ওয়ার্ক পারমিট কাজ করতে পারবেন আপনি স্টুডেন্ট ভিসা বাদ দিয়ে। তো এটা অনেক বিশাল একটা জালের মধ্যে পড়ে যাবেন, ওটা খুব কঠিন হয়ে যাবে। সাকিব ভাই যেটা বললো আবারও বলতেছি আমি, লাইফটা খুবই টাফ হয়ে যাবে। আরেকটা বলতে চাই যে সেটা হইতেছে যে ওকে 6 মাস পর পর হইলো, সবই হইলো, কিন্তু আপনি এলএমআইও থাকলো, এখন ওই ক্যানাডিয়ান কোন ডিগ্রি সার্টিফিকেট ছাড়া কি আদৌ আপনার পয়েন্টে স্কোরে কমাবে, মানে স্কোরে কুলাবে কিনা, এটাও তো একটা ফ্যাক্টর হতে পারে, তাই না? অফকোর্স হ্যাঁ, নমিনেশন প্রোগ্রামে যখন পিআর নমিনেশনের জন্য অ্যাপ্লাই করবে এটা তো অবশ্যই ফ্যাক্টর হবে। তো ভাই আসলে রোকেয়া বেগম আপনি ঠিক পথে নাই, আপনি অবশ্যই ঠিক পথে নাই, ঠিক পথে চিন্তা করেন, আরো বেশি বেশি জানেন। আমরাই যে জানি তা না, আমরাই যে সব জানতা তা না।
আমরা কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না, বা দ্বিতীয়ত আসলে কানাডার ইমিগ্রেশনটা এত বড় যে একজন ইমিগ্রেশন কনসালটেন্টেরও মাথায় সবকিছু রাখা সম্ভব না। অতএব নিজে জানতে হবে, নিজে যাই না তারপরে বোঝেন। মাস্টার শেষ করে 1 বছর চাকরি করছে, এখন আসলে এটা আমাদের জানা নাই আসলে। হ্যাঁ, এটা আমাদের জানা নাই, আমাদের যে সব জানতে হবে এমন কোনো কথা নাই। আপনি একটু দয়া করে একজন আরসিআইসি কনসালটেন্টের একটু অবশ্যই সাহায্য নেন। আবার সে একই কোশ্চেন, পিআর এলিজিবল হতে হলে আইএলটিএস স্কোর লাগে কিনা, জিটি দিতে হয় কিনা। ভাই এগুলি সব গুগলে পাবেন। হ্যাঁ, এগুলি সবই গুগলে পাবেন। যে পিআর এর জন্য আইএলটিএস দিতে হয় জানি, এবং আমার জানা মতে একাডেমিক না, জেনারেল দিতে হয়, তাই তো? জি জি, এগুলি সিম্পল জিনিস, এগুলি সব। আর আমি একটু বলে দিই যে এসআইএনপির জন্য 4.5 আইএলটিএস স্কোর, এটা মিনিমাম স্কোর। সাসকেচুয়ান নমিনি প্রোগ্রামের জন্য আর জিটি। হ্যাঁ, ওইটাই। আচ্ছা জি, তো সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে পাসপোর্ট সাবমিশন করতে পারি নাই, নেপালে এসে 24/8/2024 তারিখে পাসপোর্ট সাবমিশন করি, ভিজিট ভিসা, এখন রেজাল্ট পাইনি। পাসপোর্ট নেপালে যাবেন কেন রে ভাই? কানাডায় ভিজিট করার জন্য নেপালে গিয়া কেন জানি না আসলে, এগুলা তো ওয়েট করতে হবে, তাই তো? এই বিষয়ে তো আমাদের আর কিছু জানা নাই। না, এটা ইমিগ্রেশনের ব্যাপার। আচ্ছা, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? স্টুডেন্ট ভিসা নিয়ে আসে কি? না, স্টুডেন্ট না, টুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসা এসে থাকবেন কেন? টুরিস্ট ভিসা তো মানে ভিসাটার নামই তো হয়েছে যে টুরিস্ট হিসাবে আসবেন। জি, অনেকবার বলছি এই কোশ্চেন গুলি। শামসাদ ভাই থাকা যাবে না না, ওইটাই আর কি। এখন আপনি আপনার ওইখানে কারণেই দেখিয়েছেন যে ট্যুর করবেন, আপনি টুরিস্ট, আপনি ভ্রমণ করবেন, তো ভ্রমণ শেষে আপনি ফিরে যাবেন। এখন এখানে থাকার কোনো আপনার স্পেসিফিক কোনো কারণ নেই। হ্যাঁ, অন্য যে সমস্ত কারণগুলো আপনি একটা জিনিস আমি একটু আগেও বলছি, এগুলা ধরেন লিগ্যালি থাকতে, অনেকেই ইলিগ্যাল যেটা চিন্তা করে, এটা কানাডায় কোনোভাবেই সম্ভব না। অনেক কারণ আছে। শর্ট মানে লং স্টোরি শর্ট হচ্ছে, আমেরিকা কিংবা অন্যান্য দেশের মতো আপনি ইলিগ্যাল হয়ে একদিনও থাকতে পারবেন না এখানে। অনেক কিছু কারণ আছে, এগুলো আপনাকে জানতে হবে। না, এটা ভিজিট ভিসা নিয়ে আপনি কোনোভাবেই ইলিগ্যাল ভাবে থাকতে পারবেন। কিন্তু এখন তো দেখতেছি টরন্টোতে কয়েক লক্ষ লোক আছে ভিজিট ভিসা এসে থেকে গেছে। তারা এখন হচ্ছে তো আগেরই কেস, আগে যেগুলা। এখন যেটা প্রবলেম হচ্ছে সাকিব ভাই, রায়হান ভাই, সেটা হচ্ছে বাড়ি ভাড়া তো সাদা বা অন্যান্য দেশের লোকরা দিবে না, কারণ ডকুমেন্ট নাই তো, কোন ডকুমেন্ট ছাড়া বাঙালিরা দিচ্ছে। এখন বাঙালিদের বাড়িও তো সীমিত, তাই না? এখন এই সমস্ত লোকগুলো এসে ভাড়া পাবে কোথায়? কারণ কানাডায় যে কোনো কিছু করতে গেলে আপনাকে একটা ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্ট ছাড়া, বৈধ ডকুমেন্ট ছাড়া, এখন এমনিতে আপনার যারা কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট, তাদেরকে অনেক ধরনের ডকুমেন্ট একটা বাড়ি ভাড়ার জন্য নিতে হয়। তার পে স্ট্যাম্প দিতে হয়, তার ফটো আইডি দিতে হয়, 2টা ফটো আইডি দিতে হয়। তো এদের তো কিছুই নেই। একটা বাড়ি ভাড়া নিবে কিভাবে? ফর এক্সাম্পল, উনি যদি টরন্টোর বাইরে যান, তাহলে কিভাবে বাড়ি ভাড়া নেবেন? ভাইয়া, বাড়ি ভাড়া তো আপনি প্রদান করতেছে, কিন্তু আদান মানে আয়ের জন্য কি সোর্স তো নাই। আপনার বাড়ি ভাড়ার বিষয়টা তো আসতে বাংলাদেশ থেকে টাকা, কিন্তু আপনি এখানে সার্ভাইভ করার জন্য আপনি তো এখানে বাংলাদেশ থেকে টাকা এনে খরচ করতে আসবেন না, ডেফিনেটলি নট। হ্যাঁ, তো আপনার আয় করার তো কোনো উপায় নাই ভিজিট ভিসা দিয়ে ভাইয়া। এখন আমি যেটা বলতে চাইছি, যেমন আমেরিকাতে অনেক ভিজিটর ওখানে চলে গেছে, কারণ আমেরিকাতে যেটা এখনো সম্ভব যে বাংলা কমিউনিটি বড়, ব্যবসা বাণিজ্য বেশি, অনেকে এখানে ক্যাশে কাজ করতে করতে 10 বছর বাংলাদেশে গেলই না, সে একটা টাকা ইনকাম করে গেল গাছ। আমি বলতেছি সে বা আমেরিকার মাথায় রেখে অনেক এই কাজগুলি করে, কিন্তু কানাডায় সেটা সম্ভব না। আপনি ক্যাশে জব, বাংলাদেশে কমিউনিটি ক্যাশে জব পাবেন, করবে কে, এবার সার্ভাইভ করা যাবে। আপনি একটা ডাক্তার দেখাইতে হইলে আপনাকে সব আপনার ডাটাবেসে থাকতে হবে, আপনার হেলথ কার্ড থাকতে হবে। আর আপনি যদি একটা শুধু ভিজিট করতে যান, $350 লাগে এখানে, আপনি শুধু দেখার জন্য, যেটা আমরা বুঝি না, আমাদের হেলথ কার্ড ফ্রি বলে, হেলথ ফ্রি বলে। শুধু ডাক্তার দেখবে এখানে ভাইয়া, এখানে $350 শুধু প্রেসক্রিপশন ওষুধ বাদে। জি, এখানকার ডাক্তাররা তো আসলে যেমন টেস্ট ছাড়া কোনো কথাই বলে না আর কি। হ্যাঁ, তো আপনি যাবেন, যাওয়ার সময় এক গাদা টেস্ট ধরায় দেয়। তো আমাদের তো সেটা আর গায়ে লাগে না, আমাদের এগুলি ফ্রি। আমরা জাস্ট ওই ডায়না কেয়ার বা বিভিন্ন যে জায়গাগুলো সেখানে যাই, ডাক্তারের কাছে অটোমেটিক চলে আসে। তো কত টাকা রিমবার্স হইলো কি হইলো সেটা তো আমরা জানি না। তো এখানে একদিন যদি হসপিটাল থেকে ঘুরে আসেন, ইমার্জেন্সিতে গেলে কিন্তু $5-7 হাজার শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ,
সো বি কেয়ারফুল, কারো কোনো ধান্দায়, কারো কোনো মানে খেলার গুটিতে পরিণত হবেন না।